দিল্লি অত্যন্ত ঠান্ডা, কলকাতাতেও ঠান্ডা পড়েছে, কিন্তু রাজনীতির উত্তাপ দিল্লিতে প্রচণ্ডভাবে বেড়েছে এবং সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। কেন এটা বলছি? বলছি এই কারণেই, ইতিহাসের ধর্মই হলো ফিরে ফিরে আসা বারবার। সালটা ছিল 1989। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলের শেষ বাজেট অধিবেশন। একটি কমিটি রিপোর্ট ঘিরে সংসদে তুমুল হট্টগোল। পরিস্থিতি সামাল দিতে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট 63 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সে সময় সেটাই ছিল সর্বকালীন রেকর্ড। রাজীব আমলের সেই রেকর্ডকে ভেঙে এবারে নরেন্দ্র মোদীর আমলের নতুন রেকর্ড। এবারের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড 146 জন বিরোধী সাংসদ। এই ঘটনার পর কংগ্রেসের বিরুদ্ধে একজোট হয়ে গিয়েছিল বিরোধীরা। সবাই জানে 400 আসন নিয়ে আসা রাজীব গান্ধী দিল্লির কুর্সি হারিয়েছিলেন পরের ভোটেই। এবার সামনে লোকসভা নির্বাচন, কি হবে কেউ জানে না, কিন্তু এই সাসপেনশন যে গোটা বিরোধী শিবিরকে এককাট্টা করে দিয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। কথায় আছে, বন্ধুত্বের জন্ম দেয় ইতিহাস, আর প্রয়োজন জন্ম দেয় জোটের। লড়াই হস্তিনাপুরের সিংহাসন দখলের হোক বা দিল্লির কুর্সি দখলের, শত্রুকে হারানোর তাগিদ বারবারই এক ছাতার তলায় এনেছে নানা প্রান্তের যোদ্ধাদের। ভোটের দেশ এখন জোটের চর্চায় গরম। চারটি বৈঠক হয়ে গেছে, নানা স্তরে আলোচনাও হয়েছে, কিন্তু সুর মিললেও তাল ঠিক মিলছে না। গোবলয়ে ধাক্কা খাওয়া কংগ্রেস উদার হতে পারবে কিনা, পাঞ্জাবে আপ কংগ্রেসকে আসন ছাড়বে কিনা, বাংলায় তৃণমূলের দেওয়া আসনে হাতের মন ভরবে কিনা, এমন নানা প্রশ্নের উত্তর এখনো অজানা। উল্টো দিকে 3 রাজ্যে পদ্ম ফুটিয়ে বিজেপি এখন সপ্তম সুরে। সংসদে সাসপেনশনের রেকর্ড, বিরোধীদের বৃত্তে জগদীপ ধনখড়, আর বছর ঘুরলেই রাম মন্দির। 24-এর পিছে একের পর এক গুগলি। বিরোধীরা কি পারবে সময় থাকতে ঘর গোছাতে, নাকি এবারেও ভাঙা হাটে একা নায়ক নরেন্দ্র মোদী? প্রথমে পাটনা, তারপরে বেঙ্গালুরু, তারপর মুম্বাই, এই কয়েকদিন আগে দিল্লি। বিরোধী জোটের চতুর্থ বৈঠক। প্রত্যেকটা বৈঠক আমি খুব কাছ থেকে দেখেছি। এবারও দিল্লিতে যখন কোণঠাসা হচ্ছে কংগ্রেস প্রবল বিরোধীদের চাপের সামনে, তখনও তার সাক্ষী ছিলাম আমি। এখন প্রশ্ন করতেই পারেন, কি দেখলাম? এতদিনের সাংবাদিকতা করার সূত্রে দেখলাম কি বা বুঝলাম, কতটা সম্ভাবনা রয়েছে এই জোটের। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক জ্ঞান বলছে জোট পুরোপুরি নির্ভর করছে কংগ্রেসের উপর। বাস্তবে কি হবে তা সত্যিই জানা নেই, কিন্তু কংগ্রেস এই জোটের চালিকা শক্তি। কংগ্রেস ঠিক করবে জোট হবে কি হবে না। আমাদের আজকের মোশন, বরখাস্তে রাজনীতির ধাঁধা, কংগ্রেসই কি জোটের পথে বাধা? আমাদের আজকের মোশন, বরখাস্তে রাজনীতির ধাঁধা, কংগ্রেস কি জোটের পথে বাধা? আর এ নিয়ে বলার জন্য যারা আছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষে। পাশেই রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য এবং রয়েছেন সজল ঘোষ বিজেপির পক্ষে। একদম ডান দিকে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপির পক্ষে, রয়েছেন চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম এর পক্ষে এবং রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমার প্রথম বক্তা কৃষাণু মিত্র। আমার নেত্রীর একটা ঘোষিত কথা আমি এখানে উদ্ধৃত করে আজকে আপনার এই প্রোগ্রাম শুরু করছি। উনি বলেছেন কিছু মাস আগেই যে 2024-এ বিজেপিকে হারাবার জন্যে, পরাস্ত করার জন্যে যা যা প্রয়োজন উনি এবং তৃণমূল কংগ্রেস করবে, প্রয়োজনে উনি কাঠবিড়ালির ভূমিকা পালন করবেন এই জোট বা বিজেপি বিরোধী যে জোট সেটাকে সাকসেসফুল করার জন্য। এর জন্য আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। আপনি যদি দেখেন বিগত দিনগুলোতে
বারবার অনেক ন্যারেটিভ, সব জায়গায় তো আমরা এরকম মঞ্চ পাই না, একটা বড় অংশ আজকে মিডিয়ার বিজেপির সাথে যুক্ত, যার জন্য ধরুন আমাদের আজকে যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টা দেশের মধ্যে ভারত 166তে দাঁড়িয়ে। তো এই এত আগ্রাসনের পরেও আমরা কিন্তু বারবার দেখেছি যখন ইন্ডিয়া জোট তৈরি হয় তখন প্রথমবার এই 9-9.5 বছরে যে বিজেপি এতদিন এজেন্ডা সেট করত, বাকি আমরা যারা বিজেপি বিরোধী আমাদের সে বিজেপির এজেন্ডাতে চলতে হতো এবং তার উত্তর দিতে হতো, বিজেপির উত্তরের প্রতি উত্তর দিতে হতো। এই প্রথমবার ইন্ডিয়া জোট হওয়ার পর আমরা দেখলাম ইন্ডিয়া জোট বারংবার এজেন্ডা সেট করলো, সেই নামকরণ থেকে শুরু করে সব কিছুতে, নেতৃত্বের দিক থেকে, গভর্নেন্সের দিক থেকে, এবং বিজেপি বাধ্য হলো সেই জায়গাতে আমাদের তোলা প্রশ্নর উত্তর দিতে। এর মধ্যে আমরা জানি কর্ণাটকা নির্বাচন হয়েছে, গুজরাট নির্বাচন হয়েছে, হিমাচল নির্বাচন হয়েছে, দুটো জায়গাতে কংগ্রেস জয়যুক্ত হয়েছে। এবং এই জোট, ঘোষিত জোট হওয়ার পর, এই ইন্ডিয়া নামকরণ হওয়ার পর আপনি যদি দেখেন যে এই যে সদ্য সমাপ্ত 5টি রাজ্যে নির্বাচন হলো, এখানে কিন্তু যে হিন্দি বলয়ের বাইরে সব জায়গায় কিন্তু বিরোধী জোট সাকসেসফুল বা কংগ্রেসের নেতৃত্বে সেখানে আছে। কিন্তু কংগ্রেস যদি এই ব্যাপারটাকে আরো বেশি আগে থেকে বুঝতো এবং যে গোবলায় তারা সব থেকে দুর্বল এবং যেখানে সরাসরি লড়াই মূলত বিজেপির সাথে কংগ্রেসের, সেইখানে আমরা জানি যে প্রায় 220-21টা সিট আছে না 226টা, তার মধ্যে 17টা মাত্র কংগ্রেস জিতেছে, বাকি সব বিজেপি। এর মধ্যে যদি গৌণ শক্তি হতে পারি, কোথাও আমরা, কোথাও সমাজবাদী পার্টি, কোথাও বামেরা, কোথাও অন্যান্যরা, তাদেরকে যদি অল্প একটু মর্যাদা দেওয়া হতো তাহলে আমরা মনে করি, যেটা আমার নেত্রীও বলেছেন, যে কংগ্রেস যদি এই গোবলায় এই জোটটা আগেই স্বীকৃতি দিত তাহলে হয়তো বিজেপিকে আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও হারাতে সক্ষম হতাম। কিন্তু এখনো অনেক দেরি হয়নি এবং আমরা খুবই কনফিডেন্ট যে আমার নেত্রী যা বলেছেন যে আমরা বিজেপিকে 2024-এ হারাতে সক্ষম। অর্থাৎ কিষাণু কিন্তু সেই কংগ্রেসের ঘাড়েই দোষ ঠেলছে, তার কারণ যদি জোট হতো তাহলে সত্যি হয়তো রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কি হতো, কিষাণুর দাবি হয়তো বিজেপি হারতো। রাজস্থানে যাদের একটা বড় ভূমিকা ছিল, এই জোটের জন্য আসনও চেয়েছিল কিন্তু জোট হয়নি, তারা হচ্ছে সিপিআইএম। কি বলছেন চন্দন চট্টোপাধ্যায়? দেখুন, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে বিজেপির দক্ষিণ দুয়ার বন্ধ হয়ে গেছে। তাহলে খুব সাধারণ পাটিগণিতের অঙ্ক অনুযায়ী বোঝা যায় যে উত্তর ভারত আর উত্তর পূর্ব ভারতে ঘোরাঘুরি করা ছাড়া বিজেপির আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই অঙ্ক সবাই বোঝে। তাতে টিএমসির কতটা অবদান দক্ষিণ ভারত থেকে বিজেপিকে সরিয়ে দেওয়ায় আমি জানি না, কিন্তু এটুকু বুঝি যে ত্রিপুরা, কেরালা, গোয়া এসব জায়গায় তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে বিজেপিকে হারাতে যায় না সাহায্য করতে যায়, আমাদের কাছে কনফিউশন এখনো আছে। দ্বিতীয় কথা রইল পরে, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ একটা জায়গায় জোট বেঁধে বুঝতে চাইছেন যে গণতন্ত্রকে, সব বিরোধী অংশকে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে যেভাবে পার্লামেন্টে ন্যায় পালিকার বদলে সেখানে নিয়ে আসা হলো, নতুন নতুন আইন আনা হচ্ছে, ভারতবর্ষের সিআরপিসিকে বদলে দেওয়া হচ্ছে, যেখানে বিরোধীরা নেই, এরকম একটা জায়গায় দেশের মানুষ বেশিরভাগ আশা করে বসে আছে যে সব বিজেপি বিরোধী ভোট যেন এক জায়গায় আসে। এখন এরকম একটা অবস্থায় যখন 147 জন এমপি পার্লামেন্টের বাইরে, সেরকম একটা অবস্থায় একটা জোটের মধ্যে থেকে তারপরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বাইরে বাঘিনী ভেতরে অনুরাগিনী হয়ে কিভাবে ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাবে একটি দল, নির্দিষ্ট দল, সে নিয়ে আমার সংশয়ের যথেষ্ট অবকাশ আছে। কিন্তু কোনো অবকাশ নেই এ নিয়ে সংশয়ের যে ভারতবর্ষের দক্ষিণ দুয়ার বন্ধ, উত্তর ভারতে ঘুরঘুর করতে হবে। পার্লামেন্টকে গণতন্ত্রের মন্দির বলে গণতন্ত্রের গলা টিপে ধরেছে, 147 জনকে একসঙ্গে সরিয়ে দিয়েছে, কিন্তু আসল লক্ষ্য পড়ে আছে রাম মন্দিরের দিকে। ওই মন্দিরটাই ছেড়ে গণতন্ত্রের আসল মন্দিরকে ভুলুন্টুতে করেছে। যেমন এখানে তারই গুরুকুলের ছাত্রী মমতা ব্যানার্জি, ঠিক একই রকমভাবে শিলাদিত্য থেকে তানিয়া ভরদ্বাজ হয়ে অম্বিকেশ মহাপাত্র পর্যন্ত তাদেরকে ল্যাম্পপোস্টে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে আর ল্যাম্পপোস্টে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে মুখে লিউকোপ্লাস লাগিয়ে বলেছিলেন চুপ করে থাকতে হবে। ঠিক তেমনি তার গুরুকুলের ছাত্ররা একসঙ্গে 147 জনকে সাংসদকে বহিষ্কার করে দিয়ে সেখানে ন্যায় সংহিতা, ন্যায় পালিকা, হ্যান ত্যান এইসব করে আসলে মনুসংহিতাই ওখানে তার্কিক করতে যাচ্ছে।
ফলে এরকম একটা অবস্থায় ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারছেন বলেই তারা রিজিওনালি গোটা দেশে একরকম ফরমেশন হয়ে যাবে এরকম নয়। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আলাদা আলাদা ফরমেশন হবে, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আলাদা আলাদা ফরমেশন হয়েই বিজেপিকে হারানোর দিন এগিয়ে আসছে। ধন্যবাদ।